কারণ আমি তো চোর, আমার থেকে আগে নিয়ে নেওয়াটাই আপনার জন্য উত্তম। আমার বিরুদ্ধে মামলা করে দেন না যে আমি আপনাকে যে ইম্পোর্ট করার সময় 15% ভ্যাট, 5% এইটি, অ্যানাদার 25% টপ সব মিলিয়ে 45% ইম্পোর্টের উপর ট্যাক্স দিয়ে আসলাম, এবং ট্যাক্সটা যখন আপনাকে দিলাম আমার $42 মাল আপনি $55 অ্যাসেসমেন্ট করলেন, এবং ওটার উপরে ট্যাক্সও নিলেন, এআইটিও নিলেন, ভ্যাটও নিলেন, সব দিলেন। কারণ আমি তো চোর, আমার থেকে আগে নিয়ে নেওয়াটাই আপনার জন্য উত্তম। নিয়ে নেওয়ার পরে আপনি বললেন যে কি না ভাই, আপনার জন্য আমার কিন্তু ইনহেরেন্ট রাইট 102 সংবিধানে আছে, আপনার ব্যারিস্টার সাহেব আছে বলে বলতেছি, যে আমার জন্য 22.5% ট্যাক্স। তাহলে ওটার জন্য আপনি করছেন কি, পাবলিক লিস্টেড কোম্পানির জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে চেয়ারম্যান, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স আমি জানি না উনি পরে কিনা, আপনি তো আগে। তাহলে আপনি এবং খায়রুজ্জামান সাহেব দুজনে মিলে আমাদেরকে বললেন যে না তুমি লিস্টেড কোম্পানি করো, তোমার জন্য 22.5%। এখন আপনি আমার ট্যাক্সটা নেওয়ার পরে বলতেছেন না, সিমেন্ট খাতে আপনাকে ফেরত দেওয়া হবে না, যেটাই নিছি বিবেচিত হইবে, ইট ইজ দ্য ফাইনাল, ডিম টু বি কনসিডার্ড এস ফাইনাল। তাহলে কি করা হলো, আমার 22.5% নাই, আপনি $42 মালটা আমাকে $55 অ্যাসেসমেন্ট করলেন। কমিশনার সাহেব এখানে বসে আছেন, ওনার কাছে আমি তৃপ্তের কাকের মতো গত 10 বছরে যত কমিশনার প্রত্যেককে কাস্টমাইজে কোনো তদবিরের জন্য জানি, শুধু ওটার জন্য গেছি ভাই আমার প্রতি বেআইনি করেন না। আরেকটা বারবার আপনাকে বলতেছি, যদি আমি $42 মাল $55 করি, আমি আবারও বলবো আমার বিরুদ্ধে মামলা করে দেন না, আমার বিরুদ্ধে মামলা করে দেন, আমি টাকাটাকে রেমিট করছি অথবা আন্ডারহ্যান্ড দিছি, দুটার একটা করেন, আর 200% পেনাল্টি করে দেন। এটা আপনি যেহেতু কস্ট অ্যাকাউন্টেন্ট, আমি 45% টাকা যদি ইম্পোর্ট হওয়ার সময় কিন্তু 1 টাকাও আমার ইনভেস্টমেন্ট করতে হয় না, 45% কিন্তু গভর্নমেন্ট এক্সচেকারে দিয়ে আমার মালটা আনি, মার্কেটে যেতে যেতে 3 মাস লাগে, ওর থেকে টাকা বার করতে আর 3 মাস লাগে, তাহলে কস্ট অফ ডুইং বিজনেস কোথায় যাবে? আপনি একজন কস্ট অ্যাকাউন্টেন্ট এবং ফেলো অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, আপনি এত একজন পুরনো মানুষ, আপনার সমসাময়িক সব কন্টেম্পোরারি আপনার যারা ওস্তাদ তাদেরকেও চিনি, সার্গিদদেরকেও চিনি, আপনারা সবাই বলেন আমি কিভাবে টিকে থাকব। নাম্বার 1। নাম্বার 2 হলো কি, আপনি ট্যাক্স একটা কথা বলেছেন, খুবই ভালো কথা, আপনি হলেন ক্যাশিয়ার বাংলাদেশের জন্য। আপনার মতো একজন সুযোগ্য মানুষ ক্যাশিয়ার হওয়া মানে খুব বড় কথা। আপনি 3,70,000 কোটি টাকা আপনি ট্যাক্স আশা করছিলেন, এখন আপনাকে আমি খসরু মাহমুদ চৌধুরী এবং ফাইন্যান্স সেক্রেটারি দুজনেই বলতেছেন না রে ভাই আপনার কিন্তু রাস্তা নাই, 6 লক্ষ কোটি টাকা নিয়ে আসতে হবে। আমরাও দেখতেছি আপনি খুব, আপনার চোখে মানে কপাল দেখতে বুঝে যায় আপনি খুব কষ্টে আছেন, কেমনে নেবেন? লোকগুলি কে কে? ফুটপাথ থেকে যারা ব্যবসা করে তাদের থেকে কারোর থেকে টাকা নিতে পারছেন? তাদের কোনো ট্রেড লাইসেন্স আছে? রাস্তা দিয়ে আসার সময় দেখেন নাই? দোকানদার যে দোকান খুলে এই যে আমার তালি মারতেছে, আমি কিন্তু পাবলিক পলিটিশিয়ান না, ওরা কেন কোন বুঝে মারতেছে আমি জানি না। আপনি দেখেন ফুটপাথের লোকজন কিন্তু টাকা একটাও দিতে হয় না। কলকাতায় গেলাম একটা চা খেলাম, তানভীর বিশ্বাস করবে না, আমি চাইলাম যে আমার ক্রেডিট মানে কিভাবে টাকা দেবো, বলে দেয় না টাকা এখন এভাবে ক্যাশ টাকা দেওয়া যায় না, চায়নাতেও দিতে পারবেন না, ইউপে আইপে এইসব। তা আপনি একটা কাজ করেন, আপনার যদি 6 লক্ষ টাকার ভীষণ থাকে, আমাদের এখানে মিটিং টিটিং করে এগুলি কারোর থেকে কিছু নিতে পারবেন না। আমি আপনাকে খুব ভালো চিনি, আপনি অনেক দয়াময় মানুষ, আপনার পাশের জন্য তো পলিসি বানায়, পলিসি বানান 5 বছরের জন্য, যে কোনো পলিসি আমাকে দেন 5 ইয়ার্স। একটা সভ্য, আপনি তো যেহেতু সবসময় সভ্য দেশের কথা বলেন, আমি তো চাই সভ্য দেশে যাইতে। আমি আপনাকে গতকালকে বলছি আমি চাই 22% ট্যাক্স জিডিপি হোক ভিয়েতনামের মতো, কিন্তু এটা করতে গেলে কী করতে হবে? এইসব সাহেব সুবা লোকজন আর টাকা দিতে পারবে না। ওই ফরিদ সাহেব বলছেন উনি ইন্ডিয়ান ইলাহেওয়ানের রাজন, ওনারা কিছু নাই, উনি নিজে আমাকে বলছেন। কারণ উনি যেখানে আসছেন সেটা হচ্ছে আপনাকে একটা শুভেচ্ছা দেওয়ার জন্য, এতগুলি লোককে দেখানোর জন্য। তার মানে কি আমরা এই ধরনের অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছি। আর আমি আপনাকে একটা কথা বলি, একদম অন্তরের কথা, আমি হয়তো বা এসব মানে চাণক্য দিয়ে কোনো মতো ব্যবসা বাণিজ্য করে চলতেছি, আমার ছেলেরা এখানে আর থাকবে না, আমাদের মতো অনেকের ছেলেরা থাকবে না। মানুল ভাই আমাকে বলতেছে, ডক্টর মাইনুল ইসলাম মাহমুদ ভালো ফ্যামিলির ছেলে, বলতেছে আমার ছেলে ওটা, মনে মনে বলতেছে আপনি বুঝতে থাকেন, ছেলের কথা আমার পরিচয় করাই না। ছেলে এখানে ব্যবসা করতে আসবে না, এখানে কারো ছেলে ব্যবসা করার জন্য এই পরিবেশটা আসবে না। আপনাদের কথাগুলো পছন্দ না হতে পারে,
এখন বলেন, আমি যেহেতু মন খুলে বলতেছি, কালকে আপনি বলবেন যে না এর ট্যাক্সের ফাইলটা ডাকি না ভাই একটু জ্বালাই করো। আমার ট্যাক্সের ফাইল ডাকলে জ্বালাই করো অনেক কিছু পাবেন। জ্বালাই নাই যে এরকম কোনো ট্যাক্সের ফাইল নেই। আমি যদি আপনার 7 জন মেম্বারের যদি ট্যাক্সের ফাইল নেই, ওখানেও জ্বালাই আছে। জ্বালাই কিন্তু সবগুলি করা যায়, এটা বড় কথা না। এটা ঝালাই করলে আপনার সমস্যাটা, আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করে বলতেছি, আপনার সামনে প্রশংসা করি না, পিছনে কিন্তু করি, সামনে কিন্তু কটু কথাগুলি বলতেছি। এখন আসেন পলিসিটা 5 ইয়ার্সের জন্য করতে বলেন, লং টার্ম পলিসি। আপনি যে স্ক্যানারের জন্য যদি একজন এনবিআর চেয়ারম্যান ডিসিশন দিতে না পারেন, তাহলে উনি কার কাছে কান্না করবে বলেন তো? কালকে আপনি মিটিং করছেন, আমিও কমার্স মিনিস্টারের সাথে মিটিং করছি, আমি হুমায়ুন মাহমুদ চৌধুরী সাহেব শুদ্ধ আমাদের পরে, আপনার পরে, আমরা তো আপনার আগে যেতে পারি না। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি, ইউ আর দ্য ফার্স্ট। তো আপনি চেয়ারম্যান সাহেব মিটিং করলেন, আমরাও বললাম। আমাদেরও কাহিনী একটা কান্নায় কি, আমাদের ভাই 13 টন স্কেল কেন? আমাদের 13 টন স্কেল শুধু চিটগংয়ে কেন? ইউ আর বর্ন ইন, আপনি তো চাটগাঁ ছেলে, ইউ বিলংস টু চিটগংইয়া, নাকি আপনি চাটগাঁর বাইরে? চিটগং সিটিতে পড়ছেন, তো আপনি চিটগংয়ের বাইরে কথা বলেন কেন? আপনি কথা বলবেন সবসময় চিটগংকে ফার্স্ট, চিটগং টু বি দ্য ফার্স্ট ফর ইউ। স্যার আরেকটা কথা আপনাকে বলি, 13 টন স্কেল, আপনি ওয়েইং স্কেল, আমি আপনাকে আরেকটু বলি স্যার, ও স্যার আমি বলে দিই, জিনিসটা হলো এই রাস্তা খারাপ হয়ে যাবে, একটা ওয়েইং স্কেল মিরেশ্বরে দাবি করাটা ওয়েইং স্কেল বসানো হয়েছে, 13 টনের বেশি নিতে দেওয়া যাবে না, রাস্তার জন্য বলা হচ্ছে। এখন রাস্তা খালি কি এই যে চট্টগ্রাম শহর থেকে কিংবা পতেঙ্গার থেকে ওই দ্বারঘাট পর্যন্ত কি বাংলাদেশ? না, বাংলাদেশে আরো অনেক রাস্তা আছে, কোথাও নাই। আচ্ছা, এরপরে আপনি দেখেন এই যে দ্বারঘাটের পরে যে ইন্ডাস্ট্রিটা আছে, সেই ইন্ডাস্ট্রি থেকে আবার 30 টন যাচ্ছে। এটার সাথে ওনাকে অ্যাড করে দিই, আপনি তেল পাওয়া যাইতেছে না, এখন বলেন যে 26 টন নিয়ে যাও, এটা বললেন না তেলটা বাঁচতো? বলেন না আপনারা কি বলেন আমি জানি না। 13 টনের জায়গায় যদি 26 টন টানতো একটা ট্রাক, তাহলে তেলটা বাঁচতো না? 2টা ট্রাকের মাল যদি একটা ট্রাকে নিতে পারতো, তাহলে কি মালটা বাঁচতো না? আমরা কি ওই মিনিমাম সেন্সটুকু যদি আমাদের না হয়, তখন কি হবে? আমি আপনাকে একটা কথা বলি, আপনার ইচ্ছা হলো, কারণ 40% ট্যাক্স বাড়াতে হবে 3,70,000 কোটি টাকার থেকে, এখন 6 লক্ষ কোটি টাকা আপনি নিয়ে যেতে হবে। আপনার সোজা রাস্তা একটা, আপনি এনবিআর আর আপনি যার কাছে যান এই টাকা পাবেন না। রাস্তায় যদি টাকা নিতে পারেন, যে ব্যবসা করবে 0.25% করে নেন, ওকে বলেন যে কি তুমি একেবারে মুক্তি পেলা। আরেকটা করেন কি, কমপ্লায়েন্ট ইন্ডাস্ট্রি যারা করেন তাদের তো করতেছেন, নন কমপ্লায়েন্ট ইন্ডাস্ট্রি আমি আপনাকে কারোর নাম ধরে বলবো না, তানবীর তার বাপের ব্যবসা করতেছে, উনিও বাপের ব্যবসা করে মানে একদম হয়রান হয়ে গেছে। এরকম অনেক লোক আছে, আমি আপনাকে হয়রান হয়ে গেছে দেখাবো। আনফর্চুনেটলি হয়েছে কি জানেন, ট্যাক্স পেটের এই যে চক্র, এখান থেকে বেরোতে না পারলে কেউ ব্যবসা করতে পারবে না। কারণ আমি 45% দেওয়ার পরে আমি যদি কিছু না পাই, আমার কোম্পানি যদি 200 কোটি টাকা যদি প্রফিট করতে না পারে, আমি কেন এই কষ্ট করবো? আমার ছেলে বলে যে আমি বিক্রি করে দেবো কোম্পানিটা, লিস্টেড কোম্পানি বিক্রি করা খুব সুবিধা, শেয়ারটা বিক্রি করে উনি চলে গেল, আর টাকা নেওয়া তো বাংলাদেশ থেকে কোনো ব্যাপার না, ওটা ব্যবসায়ীরা সবাই জানে কি আপনার টাকাটা নিতে হয়। এখন টাকা আনার একটা পলিসি আপনাকে বলি, 2 লক্ষ, একটু যদি বলতে দেন তাহলে বলি, আপনি যদি অনুমতি দেন তাহলে বলি, 2 লক্ষ বাংলাদেশি বিদেশে ব্যবসা করে, এটা খুব আনন্দের একটা বিষয় বললাম আপনাকে, সুখবর আপনাদের। দুবাইতে গিয়ে দেখছেন মনে হয় ডেইরা বাজারে যত দোকানদার আছে সব বাংলাদেশি, সারগাইয়া না নোয়াখালীও আছে, কিন্তু হয় নোয়াখালী, সারগাইয়া, কুমিল্লা, মানে সব দেশের আছে, তবে সারগাইয়ারা ডমিনেট করে, সিলেটিও আছে, আমাদের সব জায়গার লোকজন আছে আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ডমিনেট করে ওখানে। আপনি মক্কায় গেছেন দেখছেন না, সবগুলি চারগাইয়া দোকানদার বা সাতকারিয়া দোকানদার, আই সে দে আর বাংলাদেশি। আপনার আইন মোতাবেক বাংলাদেশি কোনো মানুষ বিদেশে কোনো ব্যবসা করতে পারে না, পারে নাকি? বিদেশে কোনো ব্যবসা করতে গেলে পারমিশন নিতে হবে, ঠিক কি না? ঠিক 100% ঠিক। আমি আইনটা না জেনে কথা বলতেছি না, সর্বনাশ বাণীর পরেও বড় সর্বনাশ। 2 লক্ষ মানুষ ব্যবসা করে, আচ্ছা ঠিক আছে। এখন আমি আপনারা বলি, আপনি নর্থ আমেরিকা এবং ইউরোপে 1 লক্ষের উপরে মানুষ, এই 2 লক্ষের 1 লক্ষের উপরে মানুষ সফিস্টিকেটেড ব্যবসা করে, ওরা সফিস্টিকেটেড এডুকেশন নিয়েছে,
ওয়েস্টার্ন এডুকেশন নিয়েছে। এখানে প্রত্যেকটা লোকেরই ছেলে মেয়ে কিন্তু ওয়েস্টার্ন এডুকেশন, খাতুনগঞ্জের ব্যবসায়ী দোকানদার, কিন্তু কিন্তু ছেলে কিন্তু ওয়েস্টার্ন এডুকেশন করছে। আমার বাপ যেরকম জমি বিক্রি করে আমার পড়াইছে, এরকম সবার বাপ কিন্তু এখন পড়ায়। তো ওরা যে গিয়ে বিদেশি হয়ে গেছে, তো ওদের টাকাটা তো আপনার কাছে আসতেছে না। আপনি গতকালকে বলছেন সবার সামনে যে বিদেশি কেউ থেকে যদি টাকা পাঠায় বাংলাদেশি ট্যাক্স দিয়ে টাকা পাঠাবে, ঠিক আছে বুঝলাম। এখন যারা বিদেশে টাকায় কামাই করছে, আমি এক ভদ্রলোককে চিনতাম, ও বলতো আমার ছেলে দুবাইতে আইটির ব্যবসা করে। তা আমি একটু হাসতাম। ওদের উনি আবার কোনো ঘুষ ঘাস বাংলাদেশে নিত না, 10-20 কোটি টাকা যেটা নিতে হয় বিদেশে নিত। তো আমি এরকম বলছি না, কিন্তু বিদেশ থেকে যারা আর্ন করে, বিদেশে যারা ব্যবসা করে, দে শুড বি লিগালাইজড, দে মাস্ট বি লিগালাইজড। এই ব্যবসাটা যদি রিকগনাইজ না করলে ওদের টাকা কিন্তু আপনার কাছে আসে না। ও বিদেশি ইনভেস্টমেন্ট করে, বাংলাদেশে আর আসে না। আপনি তাকে ধরার কোনো রাস্তা নেই। আমি আপনাকে 2 লক্ষ লোক আছে এইভাবে। এটা একটা বিষয়, আপনারা একটু কথা বলে দেখেন। এটা একটা ন্যাশনাল পলিসির ব্যাপার আছে। এটা আমি আপনি কিভাবে করব জানি না, আপনার ন্যাশনাল পলিসি থেকে করতে পারেন। আরেকটা ব্যাপার হলো, আপনি বলেছেন ট্যাক্স আর ভ্যাট, আমাদের থেকে ট্যাক্স নেন, পরে আপনি ক্যারি ফরওয়ার্ড, এগুলি ইংরেজিতে একটা বলে দিলেন। আমিও কর্তা বলেছে বলে আমি খুশি হয়ে চলে গেলাম। ক্যারি ফরওয়ার্ড আর করেন না দয়া করে। ক্যারি ফরওয়ার্ড মানে আমার উপরে 17% ব্যাংক ইন্টারেস্ট হয়। আর কারণ আমি তো 17% ব্যাংক ইন্টারেস্ট দিয়ে আপনাকে দিচ্ছি। আমার কিন্তু পৈতৃক কোনো সম্পত্তি ছিল না। আমি এইসব মুখবাজি করে, মানে চাল্লুগিরি করে কোনো মতে এই পর্যন্ত আসছি। এখানে টাকাটা যেটা আপনাকে জমা দিই, ওটা ব্যাংকের টাকা, আমার ব্যাংকে চালায়। আমার মতো এখানে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলে, ওরা ব্যাংকের টাকায় চলে যায়। ব্লেজার ট্লেজার পড়ছি, এগুলি বেশি অ্যাক্সেস। সুতরাং আপনাকে একটা রাস্তা দিই, আপনি যদি ট্যাক্স নিয়ে থাকেন ব্যাটের সাথে অ্যাডজাস্ট করে দেন, কারণ আপনি একই অথরিটি। ব্যাট যদি বেশি নিয়ে থাকেন ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট করে দেন আপনি, কারণ দিস ইউ আর দ্য অথরিটি। আপনি 2টা অফিসে আমি যাচ্ছি না, এম আই রাইট অর রং? ইন্ডাস্ট্রিতে এটা ঠিক আছে কিনা বলেন? আপনি ট্যাক্স বেশি নিলে ব্যাটের সাথে অ্যাডজাস্ট করে দেন, ব্যাট যদি বেশি নিয়ে থাকেন ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট করে দেন। আপনি নিজেরা। তো আমি যেহেতু সাথে ব্যারিস্টার সাহেবকে রাখছেন, আমি আপনাকে আর বেশি কথা বলবো না। প্রয়োজন হলে আমি আপনার অফিসে যাব, আপনি গালিগালাজ করলেও যাব ইনশাল্লাহ। যাই আপনাকে বুঝাইতে চেষ্টা করব, আমাদের যেসব জায়গায় মানে ওই $42 $55 অ্যাসেসমেন্ট করেন, এগুলো একটু দয়া করে বন্ধ করে দিতে বলেন। হ্যান্ডসফোর্ড, এটা ইলিগাল। এটা আমাদের প্রতি ন্যায় বিচারের পরিপন্থী। কারণ আপনারা যেসব মানবাধিকারের কথা বলেন, এগুলিতে আমি সব জায়গায় সাপোর্ট করি। আপনি না, একটু শেষ করি, 6 লক্ষ কোটি টাকা নেবেন, আমি বলি জিন্দাবাদ করেন। আপনি কেমনে নেবেন সেই রাস্তা যদি আপনি না বুঝেন, কারণ আপনি না বুঝতেও পারেন, আমরা কিন্তু আবার কলার ধরে কেমনে নিতে হবে সেটা দেখাই দেবো। রাস্তা থেকে কেমনে নেবেন, 0.25% কাটতে নেবেন, 1% কাটতে নেবেন, চায়না কীভাবে নেয়, ইন্ডিয়া কীভাবে নেয়, সব দেখাইতে পারবো। সুতরাং এটা বড় ব্যাপার না। আজকে থেকে হ্যান্ডসফোর্ড যেসব কাজগুলি যেটা বন্ধ করা যাবে, এটা দয়া করে বন্ধ করে দেবে। আজকে কিন্তু $52.50 যেটা করছিলেন, ওটা আমি কিন্তু দিই $55। কারণ $55 আমি যেহেতু এলসি করছি, $55 দিই। যখন কমে তখন আপনি কমিয়ে দেন। আপনি নিজেই বলছেন, আমাকে গতকালকেও বলছেন যে আপনি বেসড অন দ্য ইনভয়েস ইউ ওয়ান্ট টু গো। কালকে কমার্স মিনিস্টারের সাথে কথা বললাম যে আমি $1300 মাল ইম্পোর্ট করে $1700 বেনিফিট চাই না। আমি যেদিন $1700 মাল আমার কাছে আসবে, সেদিন আপনি আমাকে $1700 জন্য অ্যাডজাস্টমেন্ট করবেন। এটাই ন্যায় বিচার। আপনিও দরকার হলে আমাদের প্রতি ন্যায় বিচার করেন। আল্লাহ আপনাকে ন্যায় বিচার করার জন্য তৌফিক দেখ। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক, ভালো রাখুক। আল্লাহ থ্যাংক ইউ। আসলে আপনি